গল্পটির সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। বন্যপ্রাণী হত্যা বা বন্যপ্রাণীর উপর অত্যাচার দণ্ডনীয় অপরাধ। আমি তোর কি করতে পারি জানিস? আমি বিপুল আনন্দতান্ত্রিক। তুমি বুঝি ঝলসির বনের রাক্ষস? আমি আমি একবার রাক্ষসের সঙ্গে দেখা করতে চাই। রাক্ষসের হাতে তুলে দেব তোমাকে? আমার নাম রতন। আর আমার নাম লক্ষ্মী। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। সত্যজিৎ রায়ের জন্ম মাসে সানডে সাসপেন্সের বিশেষ উদ্যোগ মে মাস রে মাস। আজ সানডে সাসপেন্সে আপনার জন্য রয়েছে সত্যজিৎ রায়ের লেখা রূপকথার গল্প রতন আর লক্ষ্মী। গল্পটি প্রথম প্রকাশিত হয় নীলকমল লালকমল পত্রিকায় 1392 বঙ্গাব্দের ফাল্গুন সংখ্যায়। সত্যজিৎ রায়ের জন্ম 1921 সালের 2রা মে, মৃত্যু 1992 সালের 23শে এপ্রিল। বাংলা সাহিত্য চলচ্চিত্রের জগতে তিনি ছিলেন এক মহীরুহ। ভূষিত হয়েছেন অসংখ্য জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কারে। বলাই বাহুল্য, তাঁকে ছাড়া বাংলার সংস্কৃতি অসম্পূর্ণ। আজকের গল্প পাঠে দ্বীপ, গল্পের সূত্রধার আমি ইন্দ্রাণী। শুরু হচ্ছে রতন আর লক্ষ্মী, প্রযোজনায় প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। ঠিক কখন থেকে রতনের মনটা খুশিতে ভরে আছে সেটা রতন জানে। 10 দিন আগে ছিল চৈত্র সংক্রান্তি। রতন থাকে শিমুলিতে। সেখান থেকে 4 ক্রোশ দূরে উজলপুরে সংক্রান্তির খুব বড় মেলা হয়। রতন গিয়েছিল সেই মেলা দেখতে। শুধু দেখতে নয়, মেলা থেকে বাঁশের বাঁশি কেনার শখও ছিল তার। সেটাও একটা উদ্দেশ্য বটে। রতনের গানের কান খুব ভালো। যে কোনো গান দুবার শুনলে নিজের গলায় তুলে নিতে পারে। সে বাঁশিও বাজায়, কিন্তু ভালো বাঁশি তার নেই। জমজমাট মেলার এক জায়গায় নানান রকম বাজনা বিক্রি হচ্ছিল, তার মধ্যে বাঁশিও ছিল অনেক। রতন তারই কয়েকটা হাতে তুলে ফুঁ দিয়ে দেখছিল। এমন সময় চারদিকে একটা শোরগোল পড়ে গেল। উজলপুরের রাজকন্যা লক্ষ্মী এসেছেন ডুলিতে করে মেলা দেখতে। এমনিতে রাজকন্যারা রাজবাড়ির অন্তঃপুরেই বন্দী থাকে, তাকে বাইরের লোক দেখতে পায় না। কিন্তু লক্ষ্মী তেমন মেয়ে নয়। সে অনেক আগে থেকেই বাপ মাকে শাসিয়ে রেখেছে। সংক্রান্তির মেলা আসছে, আমি কিন্তু তাতে যাব। এসব পর্দা টর্দা আমি মানব না। লোকে আমাকে দেখলে ক্ষতি কি? তারাও মানুষ, আমিও মানুষ। আর তারা তো আমায় খেয়ে ফেলবে না। আমি ডুলিতে করে যাব। আমার কৃষ্ণনগরের মাটির পুতুলের খুব শখ। পুতুল আমি নিজে দেখে কিনতে চাই। তোমরা কিন্তু না করতে পারবে না। লক্ষ্মী বাপ মায়ের একমাত্র সন্তান, তাই তার আবদার না রেখে উপায় নেই। আর হবি তো বাজনার দোকান মাটির পুতুলের দোকানের ঠিক পাশেই। রতন সবে একটা বাঁশিতে একটা মন মাতানো সুর তুলেছে, এমন সময় শোরগোল শুনে পাশ ফিরে দেখে রাজকন্যা। এই বাঁশিটা কে বাজায়? শুধু দেখা নয়, একেবারে চোখে চোখে দেখা। রাজকন্যার বয়স 16, রতনের 19। রতনের চেহারাটাও ভালো। ব্রাহ্মণ পুরুতের একমাত্র ছেলে সে। 5 ঘর যজমান নিয়ে পুরুত হরিনারায়ণের মোটামুটি চলে যায়। কিন্তু তার স্ত্রী অন্নপূর্ণা ছেলে রতনকে এই অবস্থার মধ্যে মানুষ করেছে খুব যত্ন করে। তাই রতনের চেহারায় কোনো দারিদ্র্যের ছাপ পড়েনি। রাজকন্যা লক্ষ্মীর চোখে চোখ পড়তেই রতনের মন খুশিতে ভরে উঠল। এমন সুন্দর মেয়ে সে দেখেনি কখনো। আহা, একে যদি গান শোনাতে পারত সে, তাহলে কেমন ভালো হতো। অবশ্য চোখ পড়তেই রাজকন্যা আবার চোখ ঘুরিয়ে নিয়েছিল, কিন্তু তাতে কি হয়? তাকে দেখে রাজকন্যার খারাপ লাগেনি, এটা রতন বুঝেছে। আর কি চাই? সে একটার জায়গায় 3টে বাঁশি কিনে নিয়ে বাড়ি ফিরল। সে পুরুতগিরি করবে না,
গান বাজনা নিয়েই থাকবে, এটা সে বাপকে বলে দিয়েছে। তার বিয়ের কথাও বাপ দু একবার তুলেছেন, তাতে রতন কিছু বলেনি। এবার যদি তোলেন তাহলে রতন বলবে উজলপুরের রাজকন্যার মতো সুন্দরী মেয়ে হলেই সে বিয়ে করবে, নইলে নয়। আজ ছিল রবিবার, সময়টা দুপুর। রতন সকালে 2 ঘন্টা বাঁশি বাজানো অভ্যেস করে একবার গিয়েছিল গোপীনাথ মুদির দোকানে। হ্যাঁ, ভালো আছি গোপীনাথ কাকা। বাড়ি ফিরে এসে দেখে এক জটাজুটধারী সন্ন্যাসী তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন। ও মা, ইনি আবার কি? সন্ন্যাসীর চোখ দুটো লাল, গলায় 4খানা বড় বড় রুদ্রাক্ষের মালা, হাতে চিমটে আর কমণ্ডলু। রতনকে দেখেই বাবাজি হাত তুলে আশীর্বাদ করে বললেন, সেই চাঁদপুর থেকে আসছি, এখনো যেতে হবে 3 ক্রোশ পথ। এই, তোরা তো ব্রাহ্মণ নাকি? আগে হ্যাঁ। আমাকে 1 ঘটি খাবার জল এনে দে তো দেখি। হ্যাঁ নিশ্চয়ই, আপনি বসুন। রতন তাড়াতাড়ি বাবাজির জন্য দাওয়ায় আসন পেতে দিল। তারপর বাড়ির ভেতরে গেল জল আনতে। তার মা শুনে বললেন, আরে শুধু জল কেন, অতিথি এসেছেন, পিঠে আছে, দোকানে দে জলের সঙ্গে। আসলে বাবাজির চেহারাটা, বিশেষ করে জবা ফুলের মতো চোখ দুটো রতনের খুব ভালো লাগেনি। তাই মার কথা শুনে সে বলল, আবার পিঠে কেন, চেয়েছেন তো শুধু জল। রতনের মা অন্নপূর্ণা ধমকের সুরে বললেন, অতিথি সেবায় যত পুণ্যি তত আর কিছুতে হয় না, জানিস? যা বলছি তাই কর। রতন অনিচ্ছা সত্ত্বেও জলের সঙ্গে রেকাবিতে করে পিঠে নিয়ে গিয়ে বাবাজিকে দিল। এই নিন। বাবাজি 2 গ্রাসে 2টো পিঠে খেয়ে ঢক ঢক করে পুরো ঘটি জল খেয়ে ফেলে বললেন, বড় তৃপ্তি হলো। কথাটা বলে আরো আরাম করে বসে পা দুটো সামনের দিকে ছড়িয়ে দিয়ে বললেন, আরে, তোর নাম তো রতন নাকি? রতন বুঝল বাবাজি যেমন তেমন লোক নন, তিনি গুনতে জানেন। কিন্তু তাও তাকে রতনের ভালো লাগলো না। এমন ভাবে পা ছড়িয়ে দিলেন কেন? দুপুরটা এখানেই কাটাবেন নাকি? বাবাজি বললেন, তা বাবা রতন, এই একটু পা দুটো একটু ডলে দে তো দেখি। কি? এখনো অনেকটা পথ যেতে হবে তো। রতন এটা আশা করেনি। তার কাছে অনুরোধটা একটু বাড়াবাড়ি বলে মনে হলো। সে চুপ করে দাঁড়িয়ে আছে দেখে বাবাজি আবার বললেন, করে একটু পদসেবা কর, তোর তোর পুণ্যি হবে। হাঁ করে দাঁড়িয়ে রইলি কেন? রতনের মনটা হঠাৎ শক্ত হয়ে উঠল। ইনি যত বড় সাধুই হন, রতন পরোয়া করে না। এই লোকটার পা টিপে সে দেবে না। রাজ্যে ধুলো কাদা লেগে আছে পায়ে, এতখানি পথ হেঁটে। সে মাথা নেড়ে বলল, না ঠাকুর, আমায় মাফ করবেন। আমি আমার বাবার পা টিপতে পারি, আর কারণ নয়। বাবাজি ছড়ানো পা দুটো টেনে নিলেন। রতন দেখল তার চোখ দুটো যেন আগুনের ভাঁটার মতন জ্বলে উঠল। কি বললি? আবার বল বল। আমি আমার বাবার পা টিপতে পারি, আর কারণ নয়। রতন আবার বলল, এবার আরো স্পষ্ট করে। তার ভয় কেটে গেছে। যত বড় সাধুই হোক, কি আর করতে পারে? এ তো আর দুর্বাসা মুনি নয় যে অভিশাপ দেবে। আমি কে জানিস? আমি তোর কি করতে পারি জানিস? তোর ভবিষ্যৎ আমার হাতের মুঠোয়। আমি বিপুলানন্দ তান্ত্রিক, আমি ত্রিকালজ্ঞ। আমার তেজে চরাচর ভস্ম হয়ে যায়, আর আর আমাকে অপমান করার সাহস হলো তোর? রতন এখনো চুপ। সে এক দৃষ্টে চেয়ে রয়েছে বাবাজির দিকে। বুকে সামান্য দুরু দুরু ভাব। কি করবে তাকে বাবাজি? কি করতে পারে একটা মানুষ আর একটা মানুষকে? কিন্তু বাবাজি যে মানুষের বাড়া, সে কথা রতন জানবে কি করে?
বাবাজি বললেন, আজ অমাবস্যা, আজ সায়াহ্নে তুই আর মানুষ থাকবি না, তুই হয়ে যাবি রাক্ষস, আয়তনের 3 গুণ বেড়ে যাবি তুই। সভ্য সমাজে থাকা আর চলবে না তোর, তোর খাদ্য হবে বন্য পশু। আমার পদসেবা করলে তোর মঙ্গলই হতো, তাতে যখন তোর এত আপত্তি, তখন তোর একটু শিক্ষা হওয়াই দরকার। হ্যাঁ, আমি আসি। বাবাজি চিমটে কমণ্ডলু নিয়ে উঠে পড়লেন। রতন পাথর, সে কি করবে বুঝতে পারছে না। হ্যাঁ, একটা পন্থা আছে, নরহরি খুড়োর কাছে যাওয়া। সায়াহ্নে মানে কখন? সূর্য ডোবার আগে তো নয়, তার মানে সময় আছে অন্তত 3 ঘন্টা। বাবাজি বম ভোলেনাথ বলে চলে গেলেন। রতন তাকে বেশ কিছু দূর যেতে দিয়ে এক ছুটে গিয়ে পৌঁছলো নরহরি জ্যোতিষের বাড়ি। কিরে রতন, হ্যাঁ এই অসময়ে কি ব্যাপার? খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি নরহরি খুড়ো। বিপদে পড়ে এসেছি? কি বিপদ? সেটা খুলে বলা যাবে না। আচ্ছা, আপনি একটু যদি গুনে বলেন আমার সামনের কটা দিন কেমন যাবে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া 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 দেখি। রতনের গানের গলা আর মিষ্টি স্বভাবের জন্য গায়ের সকলেই তাকে স্নেহ করত। নরহরি জ্যোতিষী এমনিতে একটু খিটখিটে মানুষ, কিন্তু রতনের দিশাহারা ভাব দেখে তার অনুরোধ ঠেলতে পারলেন না। তোর করকুষ্টি তো আমি করেছিলাম, কি তাই তো? আগে হ্যাঁ। কর্কট রাশি, হ্যাঁ কৃষ্ণপক্ষ। নরহরি জ্যোতিষী কাগজে কিছুক্ষণ হিজিবিজি কাটলেন, তারপর হঠাৎ ভয়ানক গম্ভীর হয়ে রতনের দিকে চেয়ে বললেন, কি হলো? হ্যাঁ রে, এই যে মহাসংকট, সে কি? তোর উপর তো শনির দৃষ্টি পড়েছে দেখছি। সামনের কটা দিন তো ঘোর দুর্বিপাকের সময় রে রতন। কিন্তু তারপরে? ধরা গলায় জিজ্ঞেস করল রতন। নরহরি জ্যোতিষী আবার নকশার দিকে চেয়ে কিছুক্ষণ ভুরু কুচকে তাকিয়ে রইলেন। তারপর তার ঠোঁটের কোণে হাসি দেখা দিল। তিনি বললেন, বাবা 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 বাহ, সব মেঘ কেটে যাবে রে। হ্যাঁ, সব মেঘ কেটে যাবে। এই বেবি শনি সরে গিয়ে বৃহস্পতি উঠবে তুঙ্গে। তোর কোনো কষ্ট থাকবে না, অভাব থাকবে না, কিচ্ছু থাকবে না। কিন্তু সেটা কতদিন পরে নরহরি খুড়ো? বেশি দিন নয়, বেশি দিন নয়, 1 পক্ষকাল। হ্যাঁ, এই আজ অমাবস্যা, হ্যাঁ পূর্ণিমায় দেখবি মেঘ কেটে গেছে। হ্যাঁ, বুঝিস? আচ্ছা। রতন বুঝল সময় পেরিয়ে যাচ্ছে। সূর্য মাথার ওপর থেকে পশ্চিমে নামতে শুরু করেছে। তাই রতন আর থাকতে পারল না। নরহরি খুড়োর কাছে ব্যাপারটা আরেকটু পরিষ্কার করে জেনে নিতে পারলে ভালো হতো, কিন্তু তার আর উপায় নেই। মোটামুটি যা জানবার তা রতন জেনে নিয়েছে। কিছুদিনের জন্য তাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। অভিশাপের কথা মা বাবাকে বলবে না। তারপর আবার কপাল ফিরলে সে বাড়ি ফিরবে। বাড়ি ফিরে এসে রতন দেখল তার বাপও ফিরেছে। বাপ মা দুজনকেই একসঙ্গে পেয়ে রতন বলল তাকে 2 সপ্তাহের জন্য নারায়ণপুর যেতে হচ্ছে। সেখানে এক নামকরা গাইয়ে এসেছেন, তার কাছ থেকে যদি কিছু শেখা যায় তার চেষ্টা করে দেখবে রতন। ছেলের যে গানের নেশা এটা তার বাপ মা দুজনেই জানে, কাজেই তাকে এই ব্যাপারে নিরস্ত করার চেষ্টা বৃথা। তাই অনিচ্ছা সত্ত্বেও দুজনকে মত দিতেই হলো। রতন লাঠির আগায় একটা পোটলা বেঁধে নিয়ে বেরিয়ে পড়ল। গাঁয়ের পশ্চিম প্রান্তে ঝলসির বন, সেটা পেরোলেই দিকনগর। ঝলসির বনে রতন গেছে একবারই, কারণ সেখানে অনেক জানোয়ারের বাস।
প্রায় 300 বছর আগে ঝলসি ছিল এক সমৃদ্ধ শহর। তখন তার নাম ছিল আজিমগড়। এই আজিমগড়ের ভাঙা কেল্লা দেখতেই রতন গিয়েছিল তার দুই বন্ধু সুবল আর মুকুন্দর সঙ্গে। বিশাল কেল্লা, কিন্তু তার অবস্থা খুবই শোচনীয়। সাপ বিচ্ছুর বাস বলে তার ভেতরে কেউ যায় না, আর রতন সেখানেই থাকবে বলে মনস্থির করেছে। একটা ডেরা তার চাই, লোকের কাছ থেকে গা ঢাকা দিতে হবে তো। রতন বনের ধারে গিয়ে একটা ছোট নদী থেকে আজলা করে জল নিয়ে খেল। অনেকখানি পথ, বেশ জল পিপাসা পেয়েছিল। এখনো সূর্য ডুবতে 1 ঘন্টা দেরি। বাবাজির কথা যদি ফলেই যায় তাহলেই সে কেল্লায় গিয়ে ঢুকবে, না হলে কিছুক্ষণ অপেক্ষা করে আবার বাড়ি ফিরে যাবে। বলবে ওস্তাদ ছাত্র নিতে নারাজ, তাই সে বাড়ি ফিরে এলো। কিন্তু রতনের মন বলছে বাবাজির কথা ফলবে, কারণ এর মধ্যে তার শরীরের ভিতরে কতগুলো লক্ষণ দেখা দিতে শুরু করেছে। হাড়ে কেমন যেন টান টান ভাব, সঙ্গে পোটলায় চিড়ে বাঁধা ছিল, কিন্তু সেটা খেতে ইচ্ছে করছে না। অথচ একটা খিদের ভাব রয়েছে, কিন্তু তার জন্য চাই অন্য খাদ্য। বনের মধ্যে ক্রমে অন্ধকার হয়ে আসছে। সূর্য এখন দূরের গাছপালা ঠিক মাথার উপরে নেমে এসেছে। রতন তার নিজের হাত পায়ের দিকে চেয়ে দেখল, এ কি, এত লোম তো তার ছিল না, আর নখও তো এত ধারালো ছিল না। সামনে একটা শুয়োর, দাঁতালো বুনো শুয়োর, বন থেকে বেরিয়ে একটা খোলা জায়গায় এসে তার দিকে এক দৃষ্টে চেয়ে দেখছে। রতন একটা আমলকি গাছের নিচে দাঁড়িয়েছিল। গাছের ডাল ছিল তার মাথার চেয়ে প্রায় 10 হাত ওপরে। হঠাৎ রতন বুঝল ডালটা যেন ক্রমে কাছে এগিয়ে আসছে। শুয়োরটা এখনো দাঁড়িয়ে আছে। রতনের দিকে চেয়ে একটা চাপা গর্জনের মতো শব্দ করলো, তারপর উল্টো দিকে ঘুরে ছুটে পালালো। রতন দেখল যে তার মাথা আমলকি গাছের ডাল ছাড়িয়ে উপরে উঠছে। তার মুখ সে দেখতে পাচ্ছে না, কিন্তু গালে হাত দিয়ে বুঝল সেখানেও লোম। এবার রতন বড় বড় পা ফেলে জঙ্গল ভেদ করে রওনা দিল আজিমগড়ের কেল্লার উদ্দেশ্যে। আজিমগড়ের কেল্লায় যে একটা রাক্ষস এসে বাস করছে, সে খবর শিমুলির লোকে শুনেছে রামদাস কাঠুরের কাছ থেকে। রামদাস কাঠ কাটতে গিয়েছিল ঝলসির বনে। দিনের আলো থাকতে থাকতে গিয়েছিল যাতে বাঘের খপ্পরে না পড়তে হয়। কেল্লার কাছাকাছি এসে একটা 12 হাত উঁচু দুপে প্রাণী দেখতে পেয়ে সে চম্পট দেয়। প্রাণীটা সর্বাঙ্গে লোম, হাত পায়ে নখ বড় বড়, দুপাশের দাঁতগুলো জানোয়ারের মতো ছুঁচলো আর বড়, চোখ দুটো লাল, আর মাথা ভর্তি জট পাকানো চুল। রামদাস এই বর্ণনা দেবার পর ঝলসির বনের ধারে কাছে আর কেউ যায় না। এই দানবের ভয়ে সারা শিমুলি গাঁ কাঁপতে শুরু করেছে। যদিও এটাও ঠিক যে মানুষের কোনো অনিষ্ট এই রাক্ষস এখন অবধি করেনি। রতনের মনটা এখনো আগের মতোই রয়েছে, এমনকি তার গলার আওয়াজেও কোনো পরিবর্তন হয়নি, কেবল তার চেহারা আর খিদেটা গেছে বদলে। বনে ফলমূলের অভাব নেই, কিন্তু রতনের খিদে মিটতে লাগে বন্য জানোয়ারের কাঁচা মাংস। তার দেহে শক্তিও হয়েছে অমানুষিক। সে 2 হাতে ধরে যে কোনো জানোয়ারের ঘাড় মোটকে দিতে পারে,
আর তারপর তার ধারালো আর শক্ত দাঁত দিয়ে সেই জানোয়ারের মাংস চিবিয়ে খেতে পারে। তার দৃষ্টি, শ্রবণ শক্তি আর ঘ্রাণ শক্তি তিনটেই অসম্ভব বেড়ে গেছে। বাঘ বনের মধ্যে হেঁটে চলে বেড়ায় নিঃশব্দে, কিন্তু রতনের কানে তার পায়ের শব্দ ধরা পড়ে। 100 হাত দূর থেকে জানোয়ারের গন্ধ সে পায়, আর পেয়ে নিঃশব্দে তাকে ধাওয়া করে। একবার একটা পুকুরের জলে রতন নিজের চেহারাটা দেখেছিল। দেখে তার নিজেরই ভয় লেগেছিল। জানোয়ারেরাও তাই তাকে দেখে ভয় পালায়। রতনকে ঝড়ের বেগে দৌড়ে গিয়ে তাদের ধরতে হয়। রাত্রে খাওয়া দাওয়ার পর একা ভাঙা কেল্লায় বসে তার সবচেয়ে যার কথাটি বেশি মনে হয় সে হল উজ্জ্বলপুরের রাজকন্যা লক্ষ্মী। সংক্রান্তির মেলায় দেখা তার মুখের সেই হাসির কথা ভেবেই রতনের গলায় গান এসে পড়ে, আর সে আশ্চর্য হয়ে দেখে যে রাক্ষস হয়েও তার গানের গলা নষ্ট হয়নি। কিন্তু তাহলে কি হবে? সে জানে যে সে আর কোনোদিন রাজকন্যার কাছে যেতে পারবে না, মানুষ হয়েও না। গরিব ব্রাহ্মণের ছেলে হয়ে রাজকন্যার কথা ভেবে কি লাভ? তার জন্য কত রাজপুত্র রয়েছে, তাদের একটা সঙ্গে তার বিয়ে হয়ে যাবে আর কিছুদিনের মধ্যেই। তখনই আবার তার নরহরি খুড়োর কথাটা মনে পড়ে। তার কপাল যে ফিরবে সেটা কোন দিকে? হঠাৎ কি সে বড় লোক হয়ে উঠবে যাতে আর তার কোনো অভাব না থাকে? রাজা তো আর সে হতে পারবে না। তাহলে নরহরি খুড়োর কথাটার মানেটা কি? খুড়োর তো বয়স হয়েছে অনেক, তার গণনায় ভুল হয়নি তো? 10 দিনে কাছাকাছির মধ্যে যা জানোয়ার ছিল সব শেষ করে রতন চলল দিকনগরের দিকে। দিকনগরের পশ্চিমে ঝলসির লাগোয়া বন শহরকে 3 দিক দিয়ে ঘিরে রয়েছে। এই বনের নাম কি রতন জানে না, কিন্তু এখানে জানোয়ার আছে অনেক। রাজা মৃগয়ায় আসেন, এই খবর রতন রাখে। অনেক দূর পথ হেঁটে রতনের খিদে পেয়েছিল খুব, তাই বাঘের গন্ধ পেয়ে সন্তর্পণে সে এগিয়ে গিয়েছিল, আর গাছপালার ফাঁক দিয়ে সে বাঘকে দেখতেও পেল। কিন্তু সেটার দিকে এগোতে গিয়ে হঠাৎ দেখল একটা তীর এসে বাঘের গায়ে লাগতে সে ছটফট করে মরে গেল। তারপরে ঘোড়ার খুরের আওয়াজ শুনতে পেয়ে রতন একটা সেগুন গাছের আড়ালে লুকোবার আগেই তাকে দেখে ফেলল ঘোড়সওয়ার। পোশাক দেখেই বোঝা যায় সে রাজপুত্র মৃগয়ায় বেরিয়েছে। এদিকে রাজপুত্র এমন বিশাল এক রাক্ষসের সামনে পড়ে থতমত হয়ে গেল। যদিও রতন দেখে আশ্চর্য হলো যে রাজপুত্র ডরায়নি। সে রতনকে বলল, তুমি বুঝি ঝলসির বনের রাক্ষস? হ্যাঁ, কিন্তু তুমি কি? আমি চন্দ্রসেন, দিকনগরের রাজকুমার। ও, কিন্তু তুমি তো ঠিক মানুষের মতো কথা বলছো দেখছি। তার কারণ আমি আসলে মানুষ। এক সন্ন্যাসীর অভিশাপে আমি রাক্ষস হয়েছি। আচ্ছা, তোমার আমাকে দেখে ভয় করছে না? কই না তো, তুমি তো আর মানুষ ধরে খাও না, ভয় করবে কেন? কিন্তু আমি তো জানোয়ার খাই। এই বাঘটাকে আমি খাবো বলে ঠিক করেছিলাম, কিন্তু তুমি সেটাকে মারলে। আমি মারলাম, তাতে কি হলো? আজ আমি অনেক শিকার পেয়েছি। এখন সন্ধে হতে চললেও এবার আমি ফিরব। বরং এই বাঘটা তুমিই খাও। তাই? আচ্ছা, তুমি কি একাই শিকার করো? হ্যাঁ, আগে লোকজন নিয়ে করতাম, এখন একাই করি। আমার ভয় করে না। আচ্ছা, ভালো কথা, তোমার একটা নাম আছে তো নাকি? হ্যাঁ, আমার মানুষ নাম রতন। এখন আমি রাক্ষস, তাই সে নামের আর কোনো দাম নেই। তুমি কি এখন এই বনেই থাকবে? যদি খাবার পাই তাহলে থাকবো। বেশ, তাহলে তোমার সঙ্গে আবার দেখা হতে পারে। কাল আমি থাকবো না, কাল যাব উজ্জ্বলপুর।
উজলপুর শুনেই রতনের চমক লাগলো। বলল, কেন, উজলপুরে কি? সেখানে ডম্বরি পাহাড়ের গুহায় এক দানব এসে রয়েছে। সে মানুষ খায়। তাকে মারবার জন্য উজলপুরের রাজা ঢেঁড়া দিয়েছেন। আমি গিয়ে দেখব যদি সেটাকে মারতে পারি। আচ্ছা বেশ, আমি তবে আসি। চন্দ্রসেন বিদায় নিয়ে চলে গেল। রতনের খুব ভালো লাগলো রাজকুমারকে, কিন্তু উজলপুরের দানবের ব্যাপারটা শুনে রতন যেন কেমন অন্যমনস্ক হয়ে পড়ল। মনে মনে ভাবল, মানুষ খেকো দানব, চন্দ্রসেন যাবে তাকে মারতে, পারবে তো? পরদিন সকাল থেকে রতন দেখল তার মন বারবার চলে যাচ্ছে উজলপুরের দিকে। একে তো সেখানেই থাকে রাজকন্যা লক্ষ্মী, তার উপর তার রাজ্যে বিপদ দেখা দিয়েছে, মানুষ খেকো দানবের আবির্ভাব হয়েছে। উজলপুরের কেউ নিশ্চয়ই সে দানবকে মারতে পারেনি, নইলে আর ঢেঁড়া দেবে কেন? মারতে পারলে কোনো পুরস্কার দেবে কি রাজা? সে কথা তো চন্দ্রসেন কিছু বলল না। উজলপুরের দিকেই যাই। রতন আর চিন্তা না করে বনের ভেতর দিয়ে উজলপুর রওনা দিল। এখান থেকে 2 ক্রোশের বেশি দূর হবে না। সকালে সে একটা বুনো শুয়োর খেয়ে নিয়ে লম্বা পাড়ি দেওয়ার জন্য তৈরি হয়ে নিয়েছে। চন্দ্রসেনের জন্য তার মনে একটা চিন্তা দেখা দিয়েছে। জানোয়ার মারা আর দানব মারা এক জিনিস নয়। আধ ঘন্টার মধ্যে রতন ডম্বরি পাহাড়ের কাছে পৌঁছে গেল। পাহাড়ের চারদিক ঘিরে আছে ঘন বন। সেই বন ধরে এগিয়ে গিয়ে পাহাড়ের গায়ে এক জায়গায় একটা প্রকাণ্ড গুহা দেখতে পেল রতন। এটাই কি দানবের গুহা? হ্যাঁ, এটাই। কারণ তার প্রখর দৃষ্টিশক্তি জোরে সে দেখতে পেয়েছে যে গুহাটার বাইরে ছড়িয়ে পড়ে আছে অনেক মানুষের হাড়। রতন একটা বটগাছের আড়ালে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই তার কান তাকে বলল যে ঘোড়ার খুরের শব্দ এগিয়ে আসছে। হ্যাঁ, ঠিকই শুনেছে রতন। একটা ঘোড়া নয়, অনেক ঘোড়া। তবে একটা ছাড়া আর সবগুলোই এক জায়গাতে এসে থেমে গেল। ঘোড়াগুলোর পিঠে রয়েছে বল্লমধারী সৈন্য। আর যে ঘোড়াটা পাহাড়ের দিকে এগিয়ে চলল তার পিঠে আছে রাজকুমার চন্দ্রসেন। রাজকুমার নির্ভয়ে পাহাড়ের গা দিয়ে উঠে গেল দানবের গুহা লক্ষ্য করে। গুহার মুখে এসে ঘোড়া থামালো সে। এবার সেনারা দামামা বাজিয়ে জানান দিল যে রাজকুমার উপস্থিত। এই শব্দেই দানবের বাইরে বেরোনো উচিত। এবার তাকে রাজকুমারের সঙ্গে মোকাবিলা করতে হবে। রতনকে আর অপেক্ষা করতে হলো না। দামামা বাজানোর প্রায় সঙ্গে সঙ্গেই একটা বিকট হুঙ্কার দিয়ে দানব এক লাফে গুহা থেকে বাইরে বেরিয়ে এলো। তার পায়ের চাপে কিছু বড় বড় পাথর পাহাড়ের খাদে নিচের দিকে গড়িয়ে এলো সশব্দে। দানবটা যে কত বড় সেটা ঘোড়ার পিঠে রাজকুমারের পাশে তাকে দেখে বোঝা গেল। রতন প্রমাদ গুনল। চন্দ্রসেন বিদ্যুৎ বেগে তীর ছুঁড়তে আরম্ভ করেছে দানবের দিকে, কিন্তু সে তীর দানবের পুরু চামড়া ভেদ করতে না পেরে চতুর্দিকে ছিটকে পড়ছে। দানব যেন এটা উপভোগই করছে এমন ভাব করে কিছুক্ষণ বুক চিটিয়ে দাঁড়িয়ে রইল। তারপর আরেকটা হুঙ্কার দিয়ে সে ঘোড়ার পিঠে চন্দ্রসেনের ওপর ঝাঁপিয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তেই রতন বুঝল যে তার আর চুপ করে থাকা চলে না। সে বটগাছের পাশ থেকে বেরিয়ে কয়েকটা বিশাল লাফ দিয়ে পাহাড় বেয়ে পৌঁছে গেল দানবের পাশে। দানব তখন 2 হাত দিয়ে ঘোড়া সমেত চন্দ্রসেনকে জাপটে ধরেছে। চন্দ্রসেনও ছটফট করছে এই নাগপাশ থেকে মুক্তি পাওয়ার জন্য। এমন সময় এই নতুন প্রতিদ্বন্দ্বীকে দেখতে পেয়ে দানব হঠাৎ হতভম্ব হয়ে ঘোড়াকে ছেড়ে দিল। তারপর সে ধেয়ে এলো রতনের দিকে।
কিন্তু রতনের খাদ্য বন্য পশু আর দানবের খাদ্য মানুষ। দানব এই রাক্ষসের সঙ্গে পারবে কেন? দানবকে দু হাতে জাপটে নিয়ে তাকে মাথার উপর তুলে রতন প্রথম বুঝল তার নিজের শরীরে কত শক্তি হয়েছে। সেই অবস্থা থেকে সে পাহাড়ের গায়ে একটা প্রকাণ্ড পাথরের উপর দানবকে আছড়ে ফেলল। দানবের যেন কম কড়া নয়, সে সেই অবস্থা থেকে দাঁড়িয়ে উঠে আবার রতনের দিকে ধেয়ে এলো। রতন আবার তাকে দু হাতে জড়িয়ে এবার ছুঁড়ে না ফেলে শুধু চাপের জোরে তাকে শেষ করার চেষ্টা করল। সে চাপ যেন সহস্র অজগরের চাপ। দানব হাত পা ছুঁড়তে চেষ্টা করেও পারল না। তার চোখ ঠিকরে বেরিয়ে আসছে, তার মুখ হাঁ করে জিভ বেরিয়ে গেছে, আর সেই মুখের মধ্যে দিয়ে রতনের চাপের চোটে দানবের শেষ নিঃশ্বাস বেরিয়ে এলো। এবার রতন হাত আলগা দিতেই দানবের নিষ্প্রাণ দেহ পাহাড়ের গা দিয়ে গড়িয়ে একেবারে নিচে গিয়ে পড়ল। এমন সময় কোলাহল শোনা গেল, সৈন্যদের কোলাহল। উজলপুরেও ঝলসির বনের রাক্ষসের খবর পৌঁছে গেছিল। এখন সেই রাক্ষস সেখানে হাজির দেখে 100 সেনা তাদের বল্লম উঁচিয়ে ধেয়ে এলো রতনের দিকে। এইবার দুটো ব্যাপার ঘটল। রতন কোন রকম আক্রোশ দেখালো না, সে চুপ করে দাঁড়িয়ে রইল গুহার সামনে। আর চন্দ্রসেন সৈন্যদের দিকে হাত তুলে বলল, শান্ত হও তোমরা। এ রাক্ষসী হোক আর যাই হোক, এ আমার প্রাণ বাঁচিয়েছে, আর দানবের সংহার এই করেছে। আমার দ্বারা এই কাজ হতো না। কাজেই একে তোমরা রাজপ্রাসাদে নিয়ে যাও, দেখো যেন এর কোনো অনিষ্ট না হয়। রতনকে নিয়ে সৈন্যদের কোনো বেগই পেতে হলো না। তারা তাকে নিয়ে রাজপ্রাসাদের দিকে চলল, আর রতনও সে ব্যাপারে কোনো আপত্তি করল না। রাজপ্রাসাদের কয়েদখানা রতনের পক্ষে যথেষ্ট বড় নয় বলে তাকে প্রাসাদের পিছনে একটি অশ্বত্থ গাছের সঙ্গে 4 গাছা দড়ি দিয়ে বেঁধে 10 জন প্রহরী পাহারা রেখে দেওয়া হলো। এবার রাজা নিজে এলেন রাক্ষসকে দেখতে। বন্য পশুকে খেয়ে ফেলে যে রাক্ষস, সে এমন শান্তশিষ্ট হতে পারে এটা রাজা ভাবতেই পারেননি। আর আরেকজন তাকে দেখল প্রাসাদের দোতলার একটি জানলা থেকে। সে হলো রাজকন্যা লক্ষ্মী। এমন কদাকার বিশাল একটা প্রাণী এমন নিরীহভাবে বসে থাকতে পারে তাদের দেশের এত বড় একটা শত্রুর প্রাণ সংহার করে, এটা লক্ষ্মীর কেমন যেন অদ্ভুত লাগলো। এ কি সত্যি রাক্ষস না অন্য কিছু? ক্রমে দিন ফুরিয়ে রাত এসে পড়ল। রতন এতই নির্জীব হয়ে পড়েছিল যে পেয়াদারা তাদের কাজে একটু একটু ঢিলে দিয়ে কেউ কেউ ঘুমিয়েই পড়েছিল। রতনের তাতে তাপ উত্তাপ নেই, সে শুধু একজনের মন পাবার আশায় বসে আছে। এমন চেহারা নিয়ে যদিও সে আশা দুরাশা, কিন্তু রতন তবুও হাল ছাড়তে পারে না। আকাশে চাঁদ দেখে রাজবাড়ির বাগান থেকে ফুলের গন্ধ পেয়ে রতনের মনে একটা উদাস ভাব এলো। চারিদিক নিঝুম হয়ে আছে, তার মধ্যেই রতনের মাথায় একটা গানের কলি এলো। তারপরেই সেই গান তার গলা দিয়ে বেরিয়ে এলো। প্রহরীদের মধ্যে যারা জেগেছিল তারা অবাক হয়ে রাক্ষসের দিকে চাইল। এই রাক্ষস গান গায়, আর এত সুন্দর গলায়। রাতের নিস্তব্ধতার মধ্যে সে গান ভেসে পৌঁছে গেল রাজবাড়ির দোতলার অন্তঃপুরে। আর সবাই ঘুমে অচেতন, কেবল একজন জেগে আছে তার রেশমের বালিশে মাথা দিয়ে, রাজকুমারী লক্ষ্মী। গানের কলি তার কানে যেতেই লক্ষ্মী চমকে উঠে মোহিত হয়ে গেল। এই সুর, এটা তো আমার খুব চেনা। এই সুরই তো সেই ছেলেটি বাঁশিতে বাজিয়েছিল সংক্রান্তির মেলায়।
এটা কি করে হয়? তারপর রাজকন্যার মনে পড়ল ঘোষণার কথা। উজলপুরের রাজার ঘোষণা দেশে দেশে ছড়িয়ে দেওয়া হয়েছে এই কদিনের মধ্যে। যে এই দানবকে মারতে পারবে সে পাবে অর্ধেক রাজত্ব, আর সেই সঙ্গে রাজকন্যাকে। এই রাক্ষসী তো সেই দানবকে মেরেছে। তার আবারও মনে হলো এই সত্যি রাক্ষস। এদিকে রতন গান গেয়েই চলেছে। রাজকন্যা লক্ষ্মীর চোখে ঘুম নেই। তার মাথায় অদ্ভুত সব চিন্তা এসে জড়ো হয়েছে। কাল সকালে সে বাবার সঙ্গে দেখা করবে। তার মন বলছে না, এখনো কিছু বলছে না তার মন, কিন্তু তার মাথার মধ্যে সব গন্ডগোল হয়ে গেছে। সে এই রহস্যের কোনো কিনারা করতে পারছে না। শেষ পর্যন্ত লক্ষ্মীর চোখে ঘুম এলো, আর ঘুমিয়ে সে স্বপ্ন দেখল সেই রাক্ষস তাকে বলছে, তুমি হ্যাঁ বললেই আমার এই দশার শেষ হবে, তাছাড়া আমার আর মুক্তি নেই। পরদিন সকালে লক্ষ্মী তার বাবাকে ডেকে পাঠালো। রাজা তখন সবে নদীতে স্নান সেরে ফিরছেন। তিনি এসে বললেন, কি বলছো মা? লক্ষ্মী সোজা বাপের দিকে চেয়ে বলল, আমি আমি একবার রাক্ষসের সঙ্গে দেখা করতে চাই। কেন মা, এমন কি হলো তোমার? তুমি বলেছিলে যে দানবকে মারবে তাকেই তুমি তোমার মেয়েকে আর অর্ধেক রাজত্ব দেবে। তুমি তো বলনি যে সে যদি রাক্ষস হয় তাহলে দেবে না। এ কি পাগলের মতো কথা বলছো তুমি? রাক্ষসের হাতে তুলে দেব তোমাকে, আর অর্ধেক রাজত্ব? কেন দেবে না? সে তো কোনো দোষ করেনি। তার চেহারাটাই যা খারাপ। কাল রাত্রে তার গান শুনেছি আমি। এমন আশ্চর্য সুন্দর গলা খুব কম মানুষের হয়। তুমি তো মহা সমস্যায় ফেললে দেখছি। না বাবা, আমি ওকেই বিয়ে করব। একবার আমাকে ওর কাছে নিয়ে চলো। কিন্তু মা, যদি সে কিছু করে? কিছু করবে না, আমার মন বলছে কিচ্ছু করবে না। আচ্ছা বেশ। অগত্যার রাজা লক্ষ্মীকে নিয়ে গেলেন রাক্ষসের কাছে, আর সেখানে গিয়ে দেখলেন আশ্চর্য দৃশ্য। এই সবে এক পক্ষকাল শেষ হয়েছে, আজ পূর্ণিমা। রাক্ষসের গা থেকে লোম মিলিয়ে যাচ্ছে, আর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ছোট হয়ে গিয়ে স্বাভাবিক মানুষের আকার নিচ্ছে। আর এই মানুষকে রাজকন্যা চেনে। সংক্রান্তির মেলায় একে দেখেছিল তার দিকে চেয়ে হাসতে, আর এখনো সেই হাসি লেগে আছে রতনের ঠোঁটের কোণে। রতন উঠে দাঁড়ালো, তারপর মুখ খুলে বলল, আমার নাম রতন। আর আমার নাম লক্ষ্মী। শোনো রতন, আমি কথা দিয়েছি যে দানবকে যে মারবে তাকে আমার অর্ধেক রাজত্ব আর আমার মেয়ের সঙ্গে তার বিয়ে দেব। সে তো ভালো কথা। কিন্তু তোমার এমন দশা হলো কি করে? বলবো বলবো, সব বলবো। আগে মন্ডা মিঠাই আনো, বড্ড খিদে পেয়েছে। সানডে সাসপেন্সে আজ শুনলেন সত্যজিৎ রায়ের গল্প রতন আর লক্ষ্মী। মুখ্য ভূমিকায় রতন সমরেশ দাস, রাজকন্যা লক্ষ্মী বর্ণিশা ভট্টাচার্য, সাধু বাবা উৎপল সরকার, রতনের মা চৈতালি গোস্বামী, নরহরি আকাশ পাত্র, রাজকুমার সৌরভ রায়, রাজা প্রবাল মুখার্জি। অন্যান্য চরিত্রে বুবাই সাহা, মৌমিতা সাহা, নীল চক্রবর্তী, বর্ণালী দে বর্মন ও শুভ্রদীপ বসাক। গল্প পাঠে দি। গল্পের সূত্রধার আমি ইন্দ্রাণী। পরিচালনায় শাওলি মজুমদার, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত সত্যজিৎ সেন, শব্দগ্রহণ ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, প্রচার অলঙ্করণ আর্ট ও নিকল, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট,
সমগ্র পরিকল্পনা ইন্দ্রাণী। শেষ হলো সত্যজিৎ রায়ের গল্প রতন আর লক্ষ্মী। সানডে সাসপেন্স আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেলে এবং গানা অ্যাপে।